আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সরকারি চাকরিজীবী যারা আছেন, কিভাবে অনলাইনে রিটার্ন দাখিল করবেন, এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। চলুন ভিডিওতে শুরু করি। প্রথমে ক্রোমি ব্রাউজারে যেতে হবে। এরপর এখানে লিখে সার্চ করবেন রিটার্ন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, রিটার্নে ক্লিক করবেন। এখানে দেখবেন টিন লেখা আছে, রিটার্ন লেখা আছে। তো আমাদের রিটার্নে ক্লিক করতে হবে। এখন আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলেই হবে। আর যদি না করে থাকেন, তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, সেহেতু আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এখানে আপনার টিন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমার টিন আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে। সাইন ইন ক্লিক করে দিলাম। কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, চলে আসছে। তো মোবাইলে ডেস্কটপের মতো ইন্টারফেস আনার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে উপরে 3 ডটে যাবেন। যাওয়ার পরে এখানে নিচে এসে দেখবেন ডেস্কটপ সাইট লেখা আছে। তো এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার ডেস্কটপের মতো ইন্টারফেস চলে আসছে। আচ্ছা, এখন উপরে যে দেখবেন বাম পাশে 3 ডট আছে, এখানে ক্লিক করলে আপনার অপশন আসবে রেগুলার রিটার্ন, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে কি আছে, অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এখানে নিজে দিচ্ছেন যেহেতু সেলফ। এটা দেখেন ১/৭/২০২৩ থেকে ৩০/৬/২০২৪ আয়কর রিটার্ন দেখা হচ্ছে। তো এনি ট্যাক্সেবল, এরপরে আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, এটা ইয়েস থাকবে। এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, এটা নো থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি যদি দেশের ভিতরে হয়ে থাকেন তাহলে রেসিডেন্ট দিবেন, আর যদি দেশের বাইরে থাকেন তাহলে নন রেসিডেন্ট দিবেন। এখানে হেডস অফ ইনকামের মধ্যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু আমি চাকরিজীবী একজনের এই রিটার্ন দাখিল করতেছি, তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই অপশনটা সিলেক্ট করেছি। যদি আরও কোনোভাবে ইনকাম আপনার থেকে থাকে, যেমন ইনকাম ফ্রম রেন্ট মানে বাসা ভাড়া থেকে ইনকাম আসে, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল কৃষি থেকে আসে, ইনকাম ফ্রম বিজনেস আমরা যদি কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে আসে, যদি ক্যাপিটাল গেইনস কোনো পণ্য যদি থেকে আসে সেখানে সেটা দিবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, আপনার যদি কোনো ফিনান্সিয়াল সম্পদ থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দিবেন। আর আদার সোর্স যদি থাকে ইনকাম ফ্রম আদার সোর্স থেকে দিবেন। যেহেতু আমার একটা থেকে আছে, শুধু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করেছি। আর নিচে কি আছে, ইনকাম এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স অ্যাজ এ পার্টনার অফ ফির্ম, অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি, এগুলো দরকার নেই, এগুলো দরকার হয় না। তো এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অপশন আসছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এখানে ক্লিক করলে আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম আছে, আদার সিটি কর্পোরেশন। তো যেহেতু আমি সিটি কর্পোরেশনের মধ্যে না, সেহেতু এনি আদার এরিয়ার মধ্যে ক্লিক করলাম। এরপরে নিচে এসে ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি কি রিবেট নিতে চান? সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন, আর যদি না নিতে চান তাহলে নো দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি, কোনো শেয়ার হোল্ডার থাকলে দিবেন, না হলে দিবেন না। গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ 50 লাখ টাকার ওপরে সম্পদ থাকলে সেটা আপনার দিবেন ইয়েস, আর না হলে নো। ওন মোটরসাইকেল থাকলে দিবেন, ওন অফশোর প্রপার্টি থাকলে দিবেন, না হলে না। হ্যাভ হাউস প্রপার্টি ইন দ্য সিটি কর্পোরেশন, আপনার যদি সিটি কর্পোরেশনের মধ্যে কোনো বাসা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এরপর আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এখানে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ইনকামে। তো প্রথমে অ্যাসেসমেন্ট এটা, তো এরপর আপনি ইনকামে আসলেন। ইনকামে আসার পরে আপনি এখানে দেখেন লেখা আছে এমপ্লয়মেন্ট টাইপ,
আপনার এমপ্লয়মেন্ট টাইপটা কেমন, আপনি কি আইবাসের মাধ্যমে স্যালারি পান নাকি আইবাসের মাধ্যমে পান না, নাকি প্রাইভেট থেকে পান, বা স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এটা অপশন আছে। যেহেতু আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি, সেহেতু গভর্নমেন্ট থেকে আইবাসের মাধ্যমে স্যালারি পাচ্ছে, সেহেতু এটা আমি সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার নেম অফ দ্য অফিস নেম দিবেন, ডেজিগনেশন দিবেন। এরপর বেসিক কত টাকা পান, এটা আপনার পাবেন হচ্ছে আপনাদের আইবাস থেকে ইয়ারলি স্টেটমেন্ট, অর্থ বছর হিসেবে আপনার এটা বের করা যায়। আপনি এক বছরে কত টাকা বেসিক পেয়েছেন সেটা ইয়ারলি স্টেটমেন্টে পাবেন, এটা আপনি অফিস থেকে বের করতে পারবেন। তো আমি যার আয়কর দিচ্ছি তার বেসিক হচ্ছে 2,44,300 টাকা এক বছরে আসছে। হাউস রেন্ট আসছে 97,720 টাকা। মেডিকেল অ্যালাউন্স আসছে 18,000 টাকা। বাংলা নিউ ইয়ার আসছে অ্যালাউন্স, সেটা আছে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স আছে 40,880 টাকা। স্পেশাল বেনিফিটস আছে, জিপিএফ ইন্টারেস্ট পায় উনি 5,150 টাকা। ইউনিফর্ম অ্যালাউন্স পায় এবং ওয়াশিং অ্যালাউন্স পায়। তো এই সব মিলে কত টাকা আসে সেটা দেখার জন্য আপনি এমপ্লয়মেন্ট সামারিতে ক্লিক করবেন। এমপ্লয়মেন্ট সামারিতে ক্লিক করার পরে এখানে দেখবেন আসছে সব কিছু দিয়ে আছে। দেওয়ার পরে টোটাল অ্যামাউন্ট আসছে ওনার 4,31,916 টাকা। এর মধ্যে ট্যাক্স মুক্ত হচ্ছে 1,86,736 টাকা এবং ট্যাক্সেবল ইনকাম আসছে 2,85,180 টাকা। এটা ছেলেদের ক্ষেত্রে 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স মুক্ত পাওয়া যায়। এই ট্যাক্সেবল অ্যামাউন্টটা যেটা 2,85,180 যেটা আসছে, এটা 3.5 লাখ টাকা ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 4 লাখ টাকা হলে, এর উপরে হলে আপনার ট্যাক্স দিতে হবে। আর যদি এর নিচে হয় তাহলে দিতে হবে না। সেহেতু ইনি জিরো রিটার্ন দাখিল করতে পারতেছেন। তো এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে রিবেট অপশন আসবে। রিবেট অপশনে আসার পরে আপনার প্রথমে দেওয়া থাকবে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিপোজিট, পেনশন স্কিম। এগুলো যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। তো সঞ্চয়পত্র যদি থাকে সঞ্চয়পত্র দিতে পারেন। তো ইনার জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা আছে, তো আমি জীবনের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি এবং কন্ট্রিবিউশন প্রতি বছরে কত টাকা উনি কাটায় সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন অ্যাপ্রুভড বেনিফিট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স পেমেন্ট, ওনার স্যালারি থেকে এই কল্যাণ তহবিলের টাকা কাটে, সেই দুইটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি, 1,800 টাকা এবং 1,200 টাকা। জাকাত ফান্ড যদি থাকে, অন্যান্য অনেক কিছু থাকে, সেগুলো আপনারা যদি থাকে কারো তাহলে দিয়ে দিবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে এখানে আপনার আইটিটিভি এইটা আপনার ইয়েস রাখবেন। নো দিলে কি হবে, এখানে আপনি ভেঙে ভেঙে আপনার খরচগুলো দেখাতে পারবেন না, এক্সপেন্ডিচারে খরচগুলো দেখাতে পারবেন না। সো আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এখানে লেখা আছে এক্সপেন্স অফ ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল, আপনার খাদ্য, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রে কত টাকা বছরে খরচ হয় সেটা আপনি দিবেন। আমি ইনার 1,20,000 টাকা দিয়েছি। এরপর অ্যাকোমোডেশন এক্সপেন্স, আপনার হাউসে, বাসায় মানে কেমন খরচ হয় বাসস্থানে, সেই ক্ষেত্রে বাসস্থানের খরচটা দিয়ে দিবেন। এরপরে অটো ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, আপনার যাতায়াত ভাড়া কত খরচ হয় সেটা দিবেন। যদি আপনার ড্রাইভার স্যালারি দিয়ে থাকেন, গাড়ি থাকে পার্সোনাল, সেক্ষেত্রে আপনি এই ঘরটাই পূরণ করবেন। আর যদি অন্যান্যভাবে মানে অন্য উপায়ে ট্রান্সপোর্টেশন করে থাকেন, যাতায়াত করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সেটা দিবেন। এরপর হাউস হোল্ডে ক্লিক করলে আপনার দেখেন এখানে আসবে ইলেকট্রিসিটি বিল কত টাকা দিবেন, গ্যাস পানি বিল কত দিবেন সেটা আছে, ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল কত টাকা, হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্স, এখানে হচ্ছে আপনার যদি কাজের লোক থেকে থাকে সেখানে আপনার কাজের লোকে কত টাকা প্রতি মাসে বা এক বছরে দিয়ে থাকেন সেটা দিবেন। এডুকেশন এক্সপেন্স, আপনার যদি শিক্ষা ক্ষেত্রে কোনো ব্যয় হয়ে থাকে সেটা দিবেন। এরপর ফেস্টিভ্যালে আপনার আসার পরে ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস, এই ক্ষেত্রে আপনি কত টাকা খরচ হয় সেটা দিবেন। এরপরে আছে দেখেন ডোমেস্টিক অ্যান্ড ওভারিয়াস ট্যুর, হলিডে, এই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হয় সেক্ষেত্রে সেটা দিবেন।
আদার স্পেশাল এক্সপেন্স, আপনি অন্যান্য খরচ দিতে পারেন, এনি আদার এক্সপেন্সও দিতে পারেন। এরপর আপনি যদি কোনো লোন থাকে, লোনের ঘরটা হচ্ছে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স। আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন, আপনার স্যালারি থেকে যদি ট্যাক্স কেটে থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা দিবেন। এটা সাধারণত জিরো রিটার্নের ক্ষেত্রে তাদের দিতে হয় না। এরপরে পেমেন্ট অফ ট্যাক্স চার্জেস অর আদার অ্যামাউন্টস, এটা আপনার ব্যাংকে থেকে যদি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে একটা চার্জ কাটে, সেটা আপনি দিবেন। এবার ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, এই পার্সোনাল লোনটা এখানে 1,86,010 টাকা দিয়েছি। এটা হচ্ছে আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে ব্যাংকের লোন স্টেটমেন্টটা নিয়ে দেখবেন আপনার কত টাকা এক বছরের লোন কেটেছে। আপনার যদি প্রতি মাসে 15,000 করে লোন কাটে, সেক্ষেত্রে আপনি 12 দিয়ে গুণ করলে যেটা আসবে, 12 মাস দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা আপনি এখানে বসায় দিবেন। তো আমার 12 মাসে ওনার লোন কেটেছে 1,86,010 টাকা, আমি ওটা বসায় দিয়েছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন অ্যাসেসড লিয়েবিলিটি, এই অপশনগুলো চলে আসে। এখানে আপনার সম্পদের হিসাব দিতে হবে। তো অ্যাসেসডে ক্লিক করলে দেখবেন এখানে বিজনেস ক্যাপিটাল, তো ওনার বিজনেস ক্যাপিটাল নেই, তো আমি ওটা দিচ্ছি না। এরপর দেখেন উনি হাউস কনস্ট্রাকশনের জন্য উনি 5 লক্ষ টাকা খরচ করেছে। তো এখানে আমি হাউস কনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ডিসক্রিপশনের লোকেশন দিতে হবে। এবার টাইপ অফ অ্যাকাউন্টেশন, আপনি কি এটা পারচেস করেছেন নাকি গিফট নাকি উত্তরাধিকারী হিসেবে সেটা দিবেন। এরিয়া কতটুকু, কত স্কোয়ার ফিট সেটা দেওয়া হয়েছে। আপনার এটার মূল্য কত টাকা আপনি খরচ করেছেন, এখানে 5 লক্ষ টাকা দেখিয়েছি। এরপরে দেখেন এখানে আছে ফিনান্সিয়াল অ্যাসেট, আপনি যদি কোনো শেয়ার, ডিবেঞ্চার, বন্ড এগুলো থাকে তাহলে দিবেন, সঞ্চয়পত্র থাকলে দিতে পারেন, ফিক্সড ডিপোজিট থাকতে দিতে পারেন, ডিপিএস থাকলে দিতে পারেন, লোনস গিভেন টু আদার, আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন সেটা দিতে হবে। এখানে দেখেন অপশন আছে, তবে এখানে যাকে লোন দিয়েছেন তার টিন নাম্বার দরকার হবে। যেহেতু এগুলো কোনো কিছু নাই, শুধু প্রভিডেন্ট ফান্ডটা তার আছে, ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে আপনি চলে আসবেন, মোটর কার যদি থাকে দিতে পারেন, গোল্ড দেওয়া হয়েছে ওনার গোল্ড গিফট হিসেবে পেয়েছেন 5 ভরি, সেটা মূল্যটা অজানা দেওয়া যেতে পারে, আপনি যদি মূল্যটা দিতে চান তাও দিতে পারবেন। এরপর ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম, এখানে আমি ফার্নিচার দিয়ে দিয়েছি 1.5 লক্ষ টাকা এবং ইলেকট্রনিক ডিভাইস বিষয়ে দিয়ে দিয়েছি 2 লাখ টাকা। তো এরপরে দেখেন কি আছে, আদার অ্যাসেস্ট, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, ওনার ব্যাংকে কোনো টাকা নেই। ব্যাংকে যদি টাকা থাকে কারো, সেক্ষেত্রে আপনি ব্যাংকের এখানে ক্লিক করলে দেখবেন যে চলে আসছে নোট, ব্যাংকস, কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স এটা দিয়ে দিবেন। যেহেতু ওনার ব্যাংকে কোনো টাকা নেই সেহেতু আমি ব্যাংকের টাকা দিচ্ছি না। ওনার হাতে ক্যাশ ইন আমি 1,63,000 টাকা দেখিয়েছি। এরপরে আসেন ওনার আদার ডিপোজিট ব্যালেন্স অ্যাডভান্স, ওনার জিপিএফে এ পর্যন্ত কত টাকা আছে, চাকরি শুরু থেকে উনি অ্যাকাউন্টটা খোলার পরে কত টাকা আছে সেটা বসিয়ে দিয়েছি। ওনার জিপিএফে টোটাল টাকা আছে 55,770 টাকা। এরপর লাইবিলিটি, আপনি দায়, আপনার ব্যাংকে লোন আছে কিনা সেটা এখানে দিবেন। তো ওনার যেহেতু ব্যাংকে লোন আছে সোনালী ব্যাংকে, তো আমি সেটা দিয়ে দিলাম, পার্সোনাল লোন। উনি আর কত টাকা পাবে এই জায়গাটা আপনার কনফার্ম, মানে ভালোভাবে বুঝে নেন। আপনি কত টাকা উঠাইছেন, এরপর আপনি কত টাকা ব্যাংক এখনো পাবে সেইটা এই লাইবিলিটি এখানে পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো ওনার এখনো 6,24,900 টাকা পাবে ব্যাংক, সেটা দিয়ে দিলাম। এখানে দেখেন অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, লস ডিডাকশন, এই লস ডিডাকশনটা হচ্ছে ওনার রেভিনিউ খাতে কত টাকা কাটে। দেখেন স্ট্যাম্পে কাটে, আর অন্যান্য অনেকভাবে লস করে, মানে ডিডাকশন করে গভর্নমেন্ট। তো সেটা টোটাল 3,150 টাকা আসে, সেটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আপনার এখানে বলছে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, প্রিভিয়াস ইনকাম ইয়ারে তার নেট ওয়েলথ কত ছিল। ওনার 11 লক্ষ টাকা ছিল নেট ওয়েলথ।
তো 11 লক্ষ টাকা বসালাম। এরপরে এখানে দেখেন আসছে তার গ্রোস ওয়েল টোটাল এই বছরে ইনকাম আসছে 10,92,257 টাকা। উনি 6,24,900 টাকা লোন আছে। তো এই দুইটা মাইনাস করার পরে দেখেন নেট ওয়েলথ আসছে 4,67,357 টাকা। তো এই বছরে ওনার নেট সম্পদ হচ্ছে 4,67,357 টাকা। গত বছরের নেট ওয়েলথ ছিল তার 11 লক্ষ টাকা। এরপরে এই 11 লক্ষ থেকে এই নেট ওয়েলথ বাদ দেওয়ার পরে দেখেন 6,32,000 টাকা তার মাইনাস হয়েছে। এই মাইনাসটা হয়েছে তার খরচ হয়েছে লোন উঠায় তিনি বাসার কাজ করেছেন। তো এই বাসার কাজটা যদি সে করে থাকে সেখানে এখানে দিতে হবে এবং এক্সপেন্ডিচারে দুই জায়গায় খরচ দেখাতে হবে। কিন্তু আপনি এক্সপেন্ডিচারে দেখা দিতে পারবেন, এক্সপেন্ডিচারে অ্যাকোমোডেশনের এক্সপেন্সের এখানে দেখা দিতে পারবেন। যেহেতু লোন উঠায় সে কী করছে সেটা তো দিতে হবে, তাই না? তো এরপরে নিচে আসেন, দেখেন তার টোটাল ফান্ড আউটফ্লো হচ্ছে 4,31,000 টাকা তার খরচ হয়েছে। 4,31,916 টাকা খরচ হয়েছে এবং তার সোর্স অফ ফান্ড তার ইনকাম হয়েছে 4,31,916 টাকা। ডিফারেন্সটা কিন্তু জিরো আসতে হবে, এটা আপনার না মিললে হবে না। তো আমার দেখেন জিরো আসছে। এটা আপনি অনেকভাবে মিলাতে পারেন। আপনার যদি এখানে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা এরকম বেশি হয়ে থাকে এটা আপনি ক্যাশের মধ্যে দেখা দিতে পারেন, ঠিক আছে? যদি মাইনাস আসে সেই ক্ষেত্রে এক্সপেন্ডিচারে যেয়ে মাইনাস করতে হবে, আপনার টাকাটা কমাইতে হবে খরচটা। আর যদি প্লাস আসে তাহলে আপনি এক্সপেন্ডিচারে যেয়ে সেটা প্লাস করবেন সে টাকাটা। তো এখন আমি 7 কন্টিনিউ ক্লিক করতেছি। করার পরে এখানে দেখেন চলে আসছে, ওনার সমস্ত তথ্য চলে আসছে। এখন দেখেন ওনার জিরো রিটার্ন, ওনাকে পে করতে হচ্ছে না। এখন প্রসেস টু জি অনলাইন রিটার্নে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এটা পড়ে নিতে পারেন। এটা বাংলা করা যায়, দেখেন বাম পাশে আছে বাংলা করে নিলাম। তো এখানে দেখেন ওনাকে যা যা তথ্য পূরণ করা হলো সব কিছুই ওনার চলে আসলো, সমস্ত তথ্য এখানে দেখেন চলে আসলো। আপনি এটা প্রিন্ট করে রাখতে পারেন। তো এখন যেটা করতে হবে শেষে যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। সাবমিট রিটার্ন ক্লিক করার পরে উপরে বলবে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েস, এসে ক্লিক করলে রিটার্ন সাবমিট হয়ে গেল। তো এইভাবে অনলাইনে এই রিটার্ন সাবমিট করবেন। তো এখন এখানে বলছে ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড এনক্লোজমেন্ট রিসিট, এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড নিচে অপশন আছে, ডাউনলোড করে নেবেন। একটু সময় লাগতেছে। তো এখান থেকে আপনি সব কিছু ডাউনলোড করে নিতে পারেন, যেমন এই যে এনক্লোজমেন্ট এটা ডাউনলোড করতে পারেন। এরপরে দেখেন ট্যাক্স সার্টিফিকেট, এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে ট্যাক্স সার্টিফিকেটের এখানে আপনি এই যে ডান পাশে দেখেন 3টা ক্রাইটেরিয়া আছে, এটা আপনি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনি ডাউনলোড করে নেবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন জিরো রিটার্ন কীভাবে দাখিল করবেন সরকারি চাকরিজীবীরা যারা আছেন তারা। ধন্যবাদ সবাইকে।